কারফিউ শিথিল করায় সারা দেশের জীবনযাত্রায় ফিরে এসেছে স্বস্তি, বেড়েছে গণপরিবহনের সংখ্যা, খুলেছে দোকানপাট। টেকনাফে সেন্ট মার্টিনগামী ফিশিং ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার। রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যা কবলিত এলাকায় গোখাদ্যের তীব্র সংকট। ৫টি ইউনিয়নের প্রায় ১০,০০০ পরিবার এখনও পানিবন্দী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদের সঙ্গে আছে নুসরাত শারমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারফিউ শিথিল করায় খুলনা মহানগরীর জীবনযাত্রায় ফিরে এসেছে স্বস্তি। শহরের সব মার্কেটের ব্যবসায়ীদের দোকানপাট খুলে বেচাকেনা করতে দেখা যায়। ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো ব্যবসা জমে উঠবে। জেলা প্রশাসন থেকে কারফিউ শিথিলের সময়সীমা বাড়িয়ে দেওয়াতে শহরের পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। যানবাহন ও লোকজনের আনাগোনা অনেক বেড়েছে। ঢাকাসহ দূরপাল্লার যানবাহনও চলছে সময় মতো। ময়মনসিংহের সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। দিনে দিনে নগরীর জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। আজকেও নগরীর মেছুয়া বাজার সহ অন্যান্য কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় ছিল। জেলা ও আন্তজেলা সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। মাসকান্দা আন্তজেলা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড ও পাটগুদাম ব্রিজের মোড় বাসস্ট্যান্ড থেকে কম সংখ্যক দূরপাল্লার যানবাহন চলাচল করেছে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ তাইয়েবুর রহমান হিরণ সহ ৮ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজও নগরীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল অব্যাহত ছিল। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। খোলা রয়েছে দোকানপাট, হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে যানবাহন ও সাধারণ মানুষের চলাফেরা ছিল স্বাভাবিক। শহরের ভাদুঘর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামে আন্তজেলা বাস চলাচল করছে। রাত ৮টা পর্যন্ত এসব চলাচল সচল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সড়ক মহাসড়কে চলাচল করছে লোকাল বাস সহ পণ্যবাহী ট্রাক, সিএনজি, ইজি বাইক, ছোট বড় সকল যানবাহন। ব্যবসায়ীরা বলছেন, চলমান পরিস্থিতির কারণে ক্রেতা সমাগম কম হওয়ায় ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। কোটা আন্দোলন নিয়ে বিগত কয়েকদিনে চলমান সহিংসতায় গত ১৯ জুলাই মাধবদী পৌর ভবনে নাশকতাকারীরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আজ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিভাগীয় কমিশনার বলেন, চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, জেলখানা, জেলা পরিষদ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, মাধবদী পৌরসভা পরিদর্শন করা হয়েছে। এসব নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম, মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, জেলা স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখি, নরসিংদী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমান্ড্যান্ট জাহিদুল ইসলাম, সদর সার্কেল KM শহীদুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। আমরা এখন পরিদর্শন করলাম। ইতিমধ্যে এই ক্ষতির পরিমাণ বা অন্যান্য বিষয়গুলোতে প্রত্যেকটা প্রতিষ্ঠানই স্বস্বভাবে তাদের অ্যানালাইসিস করছে। প্রাথমিক একটা রিপোর্ট তারা ইতিমধ্যে পাঠিয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে এবং সেটা তারা দাখিল করবে। এই বিষয়টাতে সংশ্লিষ্ট থানা পর্যায়ে আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য প্রশাসন এ বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করবে। আর আমরা একটা বিষয়ে অতি জরুরি, যেহেতু এগুলা জনপ্রতিষ্ঠান হিসাবে কাজ করে থাকে, মানুষের সার্ভিস সাইডে কাজ করে থাকে, আমরা ইতিমধ্যে এই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে চালু করার বিষয়টাতে যত দ্রুত করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে বলেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সাক্ষ্য প্রমাণ নিয়ে যেভাবে তাৎক্ষণিক বিচার হয়েছে, ঠিক বাংলাদেশেও এমন অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা হবে। সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিওতে এসব সন্ত্রাসীদের চেহারা ধরা পড়ছে। দুপুরে মাদারীপুরের খাদগি এলাকায় নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়ে যাওয়া বিলাসবহুল বাস ও তেলের পাম্প পরিদর্শন শেষে কথা বলেন মন্ত্রী আকম মোজাম্মেল হক। আরও বলেন, দেশের মধ্যে জঙ্গি কোথায় লুকিয়ে আছে সেটা বলা যায় না, তবে দৃশ্যমান জঙ্গি নিষ্ক্রিয় করা হয়েছে। শাহজাহান খান সাহেব বিগত দিনে সেই 14-15 সালে জীবনকে ঝুঁকি নিয়ে যেভাবে এই যে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তার নেতৃত্বে আজকে
যে এই যে শ্রমিক সমাজ, কর্মজীবী, পেশাজীবীরা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, মুক্তিযোদ্ধারা সহ, তার এই প্রতিশোধ যেটা নিয়েছে, এটা দেখলে যে কোনো লোক তা বুঝে। তো এই প্রতিশোধ কারা নিয়েছে, অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে। কোটা আন্দোলনে ছাত্রদের উপর ভর করে বিএনপি জামায়াতের তাণ্ডব ৭১-এ পাক হানাদার বাহিনীর পৈশাচিকতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শুক্রবার কেরানীগঞ্জের ঘাটারচরে আওয়ামী লীগ কার্যালয়ে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনগামী ফিশিং ট্রলার ও একটি স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মরদেহ নাফ নদী থেকে পৃথকভাবে উদ্ধার করেছে নৌপুলিশ। তারা হলেন সেন্ট মার্টিন দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফাহাদ, মোহাম্মদ ইসমাইল এবং নূর মোহাম্মদ সৈকত। শুক্রবার দুপুর ও বিকেলে টেকনাফের নাফ নদী থেকে পৃথকভাবে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়। টেকনাফ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন। বুধবার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনগামী একটি ফিশিং ট্রলার যাত্রীসহ সাগরের ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়। এ ঘটনায় সৈকত ও ইসমাইল দুজনেই নিখোঁজ হয়। তাদের উদ্ধার করতে এসে ফাহাদও নিখোঁজ হন। রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। সকালে রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জের বিসমাইল নামক স্থানে ঢাকামুখী অপু ক্লাসিক যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে বাস যাত্রী বাবা ফারুক আহমেদ এবং ছেলে মাশাইক নিহত হন। অপরদিকে সকাল ১০টায় পীরগঞ্জের মোনাইল মোড় নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহজাদি নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সকালে হরিণাকুণ্ডু উপজেলার শীতলী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, শীতলী রোকেয়া খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হেফজ বিভাগের ছাত্র সিয়াম আহমেদ মুন শুক্রবার দুপুরে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। অন্যরা মাদ্রাসায় ফিরে এলে সে ফেরেনি। বিকেলে তাকে খোঁজাখুঁজি শুরু করে মাদ্রাসা কর্তৃপক্ষ। সকালে মাদ্রাসার পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত 3 হুইলারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সকালে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত নিসারুন খাতুন রাস্তা পারাপার হওয়ার সময় বামুন্দি এলাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত একটি পরিবহন ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারাহাটে ট্রলারে করে উচ্চস্বরে গান বাজিয়ে নাচ গান করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে পেয়ারার এ হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে 3 ডিজে পার্টিকে 10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএন এর নেতৃত্বে সদর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএন। বেনাপোল পৌরসভা ও বন্দর এলাকায় যানজট নিরসনে বেনাপোলের আমরাখালীতে 13 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন একটি বাস টার্মিনাল। গত 4 মার্চ 2023 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কিন্তু এখনও কোনো ধরনের কার্যক্রম চালু হয়নি এখানে। যশোর বেনাপোল হাইওয়ে বেনাপোল বাজার ও বন্দরের প্রায় 3 কিলোমিটার এলাকায় ঘন্টার পর ঘন্টা লোকাল বাস ও দূরপাল্লার পরিবহন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতগামী পাসপোর্ট যাত্রী ও বেনাপোল পৌরবাসীদের। ব্যাহত হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা বেনাপোলে দ্রুত পৌঁছলেও পড়তে হচ্ছে ভয়াবহ যানজটের কবলে। এ বিষয়ে বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন জানান, বেনাপোল বাস টার্মিনাল নিয়ে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। কিছুদিনের ভেতরে বাস টার্মিনালটি চালু হবে।
শারমিন কার সেন্টার, চট্টগ্রাম বুলেটিন। কোটা সংস্কার আন্দোলনের নামে চলা তাণ্ডবে রেলওয়ে পূর্বাঞ্চলের ক্ষতি হয়েছে 21,70,00,000 টাকা। দপ্তর প্রধানদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সূত্রে তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চট্টলা এক্সপ্রেস, কেশরগঞ্জ এক্সপ্রেস ও কর্ণফুলী কমিউটারের ইঞ্জিন ভাঙচুর করা হয়। তদন্ত কমিটির প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী সুশীল কুমার হালদার বলেন, দুষ্কৃতিকারীদের তাণ্ডবে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ ও যান্ত্রিক বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রধান সমুদ্র বন্দরে জমে থাকা আমদানি পণ্য বোঝাই কন্টেইনার খালাসের রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় এবছরের সর্বোচ্চ 5,201 TEUs কন্টেইনার ডেলিভারি হয়েছে। স্বাভাবিক সময়ে 3 থেকে 3,500 TEUs ডেলিভারি হতো বন্দর থেকে। 53,000 TEUs ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দরে কন্টেইনার রয়েছে 40,272 TEUs। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। তিনি আরও জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু হওয়ায় বন্দরের কার্যক্রম পূর্ণ গতিতে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই যান চলাচলের জন্য কালুরঘাট সেতু উন্মুক্ত করে দেওয়া হবে। ইতিমধ্যে কালুরঘাট সেতুতে কর্পোরেটিংয়ের কাজ শেষ হয়েছে। যান চলাচলের জন্য উপযোগী করা হয়েছে সেতুটি। সংস্কার কাজও প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, কালুরঘাট সেতুর কাজ প্রায় শেষ। চলতি মাসে যান চলাচলের জন্য এ সেতু উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত জানাননি। গত বছরের 1 আগস্ট কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু হয়। শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। দুপুরে চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 878 জন ধারণ ক্ষমতা সম্পন্ন মহিলা শ্রমিকদের আবাসিক সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত উক্ত কেন্দ্র আগামী আগস্ট মাস থেকে চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় বিজিএমইর প্রথম সহসভাপতি নজরুল ইসলাম, নগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। যমুনা নদীর পানি কমতে শুরু করলেও শাহজাদপুর পৌর এলাকাসহ 13 ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের প্রায় 10,000 পরিবার এখনও পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এতে বিভাগে পড়েছেন গবাদি পশু প্রতিপালনে খামারিরা। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী 10,000 পরিবার। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি গবাদি পশুর গোখাদ্যের সংকট চরম আকার ধারণ করেছে। বন্যায় চারণভূমি তুলে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে জেলার লাখ লাখ গবাদি পশু। নিজেদের চেয়ে গবাদি পশুর খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন বন্যা দুর্গতরা। বন্যার কারণে সবুজ ঘাস পায়নি, এখন গরু মাঠেতে বাড়িতে নিয়ে এসে সাইলেন্স ঘাস, খের আর ভুসি খাওয়াচ্ছি। কাঁচা ঘাসের তো ব্যবস্থা নাই, খৈল ভুসি প্রচন্ড দাম, দুধের দামও নাই, অল্প দাম পাওয়া যায়, তাতে আমাদের গরু পালা খুব সমস্যা হয়ে গেছে। খুব পরিস্থিতি খারাপ, কিন্তু দুধের দাম নাই, তারপরে মনে করেন খৈল ভুসি খাওয়া আমার খুব লস যাইতেছে। বন্যার পানি থাকায় কাঁচা ঘাসের অভাব দেখা দিয়েছে, এজন্য গোখাদ্যের সংকট সৃষ্টি হয়েছে। সংকট নিরসনে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। কিছু খামারি আমাদের বুদ্ধি গ্রহণ করে তারা এই সংকট কেটে উঠতে পেরেছে। বাকি অন্যান্য যারা আছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। তো সবাই যদি আমাদের পরামর্শ গ্রহণ করে, তো ধীরে ধীরে আমরা এই সংকটটাও আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারব। গোখাদ্য সংকটের সময় যে সকল মুনাফালোভী ভেজাল গোখাদ্য উৎপাদন ও সরবরাহ করছে তা বন্ধ করে আইনের আওতায় আনা ও সরকারিভাবে সহায়তার দাবি জানান খামারিরা। SM হামিম, মাই টিভি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভা মেয়র মকিতুর রহমান রাফি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল সহ অনেকে। নানা আয়োজনে পিরোজপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। এছাড়াও দুপুরে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সকালে মুকুন্দগাতি যাত্রী ছাউনি এলাকায় বেলকুচি চৌহালি আসনের সংসদ সদস্য আব্দুল মুমিন মণ্ডল এমপির দিক নির্দেশনায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাইদুল মাস্টার, শহীদুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। নওগাঁয় অসহায় দুস্থ হোটেল শ্রমিক ও হরিজনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলা ২ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। চলমান কারফিউতে কর্মহীন হয়ে পড়া আশ্রয়ণ প্রকল্পের ২ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের হলদিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের তিনি এসব খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় ভানুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন সিদ্দিকের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুষ্টি কার্যক্রম বাস্তবায়িত, বাজার ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরায় ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি ক্লাব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। USAID এর অর্থায়নে শনিবার সকালে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি ইনোভেশনের মনিটরিং অফিসার সাইফুল আলম। সমৃদ্ধ খুলনা গঠনে আমরাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিবদ্ধকে সামনে রেখে খুলনা ডেভেলপমেন্ট সোসাইটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর সোনাডাঙ্গা বাইপাস এলাকায় অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি। KDS এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সালাম শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন KDS নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বেগ রফিকুল ইসলাম। এ সময় সংগঠনের মহাসচিব অধ্যাপক ABM আদিল মুকুল, সংগঠনের ভাইস চেয়ারম্যান ও মাই টিভির খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক, সংগঠনের প্রধান সমন্বয়কারী রাইসুল আলম রবিন এবং অতিরিক্ত মহাসচিব ডক্টর সুজন বিশ্বাস উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় রাসেল মিনি স্টেডিয়ামে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয়েছে সবুজ বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি। লোহাগড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় সাংবাদিক খায়রুল ইসলাম, শরীফুল ইসলাম, কাউন্সিলর রাজিয়া শিমুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। যশোরের ঢাকুরিয়ায় বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার ঢাকুরিয়া কলেজ মাঠে ইউপি সদস্য শরীফুল ইসলামের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু এবং বাবলু সিংহ। দর্শকের মধ্য দিয়ে সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার।
কারফিউ শিথিল করার সারা দেশে জীবনযাত্রায় ফিরে এসেছে স্বস্তি, বেড়েছে গণপরিবহনের সংখ্যা, খুলেছে দোকানপাট। টেকনাফে সেন্ট মার্টিনগামী ফিশিং ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার। রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যা কবলিত এলাকায় গোখাদ্যের তীব্র সংকট। 5টি ইউনিয়নের প্রায় 10,000 পরিবার এখনও পানিবন্দী। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvb নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvb বাংলা, facebook/mytvb বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত। আল্লাহ হাফেজ।